ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য জিওপলিটিক্যাল শো দ্য চেসবোর্ড, যেখানে আমরা বিভিন্ন ভূ রাজনৈতিক এবং গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়গুলির সিস্টেম্যাটিক কিছু এক্সপ্লেনেশন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বিশ্ব দরবারে কি ঘটছে, কেন ঘটছে, কোথায় ঘটছে, কতদিন ধরে ঘটছে, এই সকল বিষয়গুলির সিস্টেম্যাটিক কিছু এক্সপ্লেনেশন আপনাদের কাছে তুলে ধরা এবং এক্সপার্ট ভ্যালিডেটেড ডিসকাশনস আপনাদের কাছে উপস্থাপন করার জন্য মূলত আমাদের শোটি করে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা বুঝে নিতে পারবেন ঠিক কী কারণে ডিসকাশনটি করা হয়েছে এবং যে সাবস্টেন্সটি রয়েছে সেটা খুবই সিম্পলিস্টিকভাবে আপনারা আয়ত্ত করে নিতে পারবেন। আমরা আজকে ডিসকাস করব এই এপিসোডে সুশাসন কিংবা গুড গভর্নেন্স কি, এর প্রয়োজনীয়তা এবং বাংলাদেশের ক্ষেত্রে এর বাস্তবতা কি। খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন আছে, তবে মূল আলোচনা যাওয়ার আগে এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি হচ্ছেন গিয়ে ডিরেক্টর অফ হিউম্যান রিসোর্সেস আমাদের বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের, এবং একই সাথে তিনি 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এই এপিসোডে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। অবশ্যই স্যার। স্যার, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আমরা আজকে সুশাসন কিংবা গুড গভর্নেন্স নিয়ে আমাদের ডিসকাশনটি এই এপিসোডের জন্য আগাবো। স্যার, সুশাসন কিংবা গুড গভর্নেন্স বলতে আমরা আসলে কি বুঝি? আসলে সুশাসন বা গুড গভর্নেন্স বলতে শাব্দিকভাবে বোঝায় প্রকৃষ্ট রূপে বা উৎকৃষ্ট রূপে যে শাসন, তাই হলো সুশাসন। তবে গুড গভর্নমেন্ট বা সুশাসনের এই কনসেপ্টটা 80-র দশক থেকে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF থেকে আমরা মূলত উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে বা ডেভেলপিং কান্ট্রিগুলোতে এটা প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে। লোক প্রশাসনের ছাত্র হিসেবে আমরা সুশাসন বলতে বুঝতে পারি যে লোকের কল্যাণের জন্য, লোকের অংশগ্রহণের দ্বারা সুনির্দিষ্ট নীতিমালার আলোকে যে শাসন, তাই হলো সুশাসন। আচ্ছা স্যার, এই যে সুশাসন বা গুড গভর্নেন্স, এটি একটি আদর্শ রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ? একটা আদর্শ রাষ্ট্রের জন্য এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি রাষ্ট্র তার একটা মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব, প্রত্যেকটা ক্ষেত্রেই একটা আদর্শ রাষ্ট্রের কিছু অ্যাসাইনমেন্ট থাকে। আচ্ছা, এই অ্যাসাইনমেন্টগুলো হলো নির্দিষ্ট ভূখণ্ডের নিরাপত্তা বিধান করা, আচ্ছা, যাতে এই রাষ্ট্রটা অন্য কেউ এটা দখল করে না পারে বা অন্য ধরনের শত্রুদের দ্বারা কোনো ধরনের অনুপ্রবেশ বা কোনো ধরনের হুমকির সম্মুখীন না হয়। এখানে সুশাসন রাষ্ট্র ব্যবস্থাকে তার ওই বহিস্থ এবং অভ্যন্তরীণ শত্রুর কাছ থেকে নিরাপত্তা বিধান করে। অ্যাট দি সেম টাইম জনসংখ্যার যে বিষয়টা, যেটা রাষ্ট্রের অন্যতম চালিকা শক্তি, জনগণের অনেকগুলা ডিমান্ড থাকে। জনগণের মূলত আর্থসামাজিক উন্নয়নের জন্য যত ধরনের রোল প্লে এটা রাষ্ট্রেরই করতে হয়। এই রাষ্ট্র রোল প্লে করতে গিয়ে সুশাসনটা আসলে অবশ্যম্বী একটা ফ্যাক্টর। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর ফ্যাক্টর হিসেবে আমরা যেটা দেখতে পাই, সরকার হলো রাষ্ট্রের মূল চালিকা শক্তি। কারণ আমরা দেখি যে একটা গাড়ি বসে আছে, এটা এক ধরনের, কিন্তু গাড়িকে যখন আমরা ড্রাইভিং আসনে ড্রাইভারকে বসাবো, সরকারি ড্রাইভারের রোল প্লে করে। সে ড্রাইভারের রোলের উপরই কিন্তু গাড়িটা স্মুথলি যাবে না অ্যাক্সিডেন্ট হবে তার উপর নির্ভর করে। এই ড্রাইভারের রোলকে ড্রাইভার যাতে যথার্থভাবে ভূমিকা পালন করতে পারে, সেই জন্য তাকে সুশাসনের রুলস অ্যান্ড রেগুলেশন দ্বারা তাকে পরিচালিত হতে হয়। এরপরে যেটা রাষ্ট্র শেষ উপাদান, যেটা হলো সার্বভৌমত্ব, যেটা একটা রাষ্ট্রকে অন্য একটা রাষ্ট্র থেকে আলাদা করে। আমরা অনেক দিন থেকে শুনে আসছি যে ফিলিস্তিন PLO, এটা আসলে রাষ্ট্র না। এটার এই মূল উপাদানগুলোর জনসংখ্যা, ভূখণ্ড, অনেকগুলো উপাদানই রয়েছে, কিন্তু সার্বভৌমত্ব না থাকার কারণে এটা কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র নয়। এই যে সার্বভৌমত্বের যে নীতিমালা, ইন্টারন্যাশনাল রিকগনিশন, ইন্টারন্যাশনাল কমিউনিটিতে একটা রাষ্ট্রের যে রিকগনিশন, এগুলার যথার্থভাবে পরিচালনার ক্ষেত্রে গুড গভর্নেন্স
সরকারকে বা রাষ্ট্রকে একটা গাইডলাইন দিয়ে থাকে। তাই আমার মনে হয় সর্বদিক থেকে একটা আদর্শ রাষ্ট্র আদর্শভাবে পরিচালিত হতে গেলে সুশাসনের কোনো বিকল্প নেই। আচ্ছা স্যার, আপনি যে পিএলওর উদাহরণটা ইউজ করলেন এটা আমার খুবই ভালো লেগেছে এবং খুবই অ্যাপ্রোপ্রিয়েট ছিল এই ডিসকাশনের জন্য। তো স্যার, এই যে গুড গভর্নেন্স কিংবা সুশাসন, এর কি কোনো পূর্ব শর্ত কিংবা কিছু উপাদান রয়েছে? যদি থেকে থাকে ওগুলো কি স্যার? হ্যাঁ, সুশাসনের কিছু পূর্ব শর্ত বা উপাদান থাকে। এই উপাদানগুলো স্যার আসলে গুড গভর্নমেন্ট হতে পারে না। আচ্ছা। যেমন আমরা একটা পারিবারিক একটা বন্ধনে আবদ্ধ হই, পারিবারিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমাদের একটা পরিবারের আমাদের সন্তান সন্ততি বা এগুলো নতুন করে প্রজন্ম আসে, কিন্তু এটা যেমন একটা হাজব্যান্ড ওয়াইফের যে বিবাহ বা নীতিমালা বা কাজী অফিসের মাধ্যমে রেজিস্ট্রি, এইটা যেমন একটা নতুন একটা পরিবারকে তার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে এটা প্রি ফ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক একইভাবে সুশাসনও কতগুলা মানে ফ্যাক্টর দ্বারা পরিচালিত। যেমন 1 নম্বর ফ্যাক্টর হলো আইনের শাসন। একটা রাষ্ট্রে যদি আইনের শাসনই না থাকে তাহলে সুশাসন কিন্তু এটা কোনোভাবে আশা করা যায় না। আর নির্ধারিত ট্রান্সপারেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো স্বচ্ছ হতে হবে। যে একটা রাষ্ট্র যে নিয়ম নীতি দ্বারা পরিচিত হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। কোনো ধরনের হেসিটেশন বা কোনো ধরনের মানে এটার মধ্যে কোনো ধরনের ক্লিয়ার কাট কোনো ডাইরেকশন ছাড়া কিন্তু নীতিমালাটা হবে না। এরপরে আমরা যেতে পারি যে জন অংশগ্রহণ। রাষ্ট্র তো জনগণকে নিয়ে পরিচালিত হয়, যেটা আমরা বলছিলাম জনগণের দ্বারা পরিচালিত। এখানে জন অংশগ্রহণ যদি না থাকে তাহলে আসলে সুশাসন হয় না। এতে আমাদের বিগত সরকারের আমলে আমরা দেখলাম যে অনেকগুলো ইলেকশন হলো 2014, 18 এমনকি 24-এও, কিন্তু এখানে জন অংশগ্রহণটা নিয়ে আমরা বিভিন্নভাবে বিতর্কিত ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি অনেকগুলা কথা শুনতে পাই। জন অংশগ্রহণের কারণে সরকারের গ্রহণযোগ্যতাও কিন্তু ম্লান হয়ে যায়। তাই অংশগ্রহণ সুশাসনের জন্য আরেকটা বিষয়, আরেকটা হলো এফিসিয়েন্সি। যারা সরকার চালাবে, যারা প্রশাসন চালাবে, তাদের এফিসিয়েন্সি লাগবে। এই কারণে একটা দেশে আমলাতন্ত্রের উপর গুরুত্ব দেওয়া হয়, কারণ আমলারা সবসময় কিন্তু একটা দেশের উন্নয়নে কাজ করে থাকে, কিন্তু সুদক্ষ আমলা ছাড়া সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। এরপরে আবার কনসেনসাস, সম্মতি, যে রাষ্ট্র যে পরিচালিত হবে এখানে জনগণ এবং সরকারের সমন্বিত উদ্যোগে এটা না হলে কিন্তু আসলে সুশাসন নিশ্চিত হয় না। আর ইফেক্টিভনেস, আমি যে একটা কাজ করলাম, যে আমরা এখানে আসলাম, আমরা এখানে যে বসলাম, এই যে আমাদের আলোচনাটা যদি যথার্থ হয় তাহলে এটা কিন্তু ইফেক্টিভ, আজকে আমাদের অনুষ্ঠানটা ইফেক্টিভ হবে। তাই একইভাবে শাসন ব্যবস্থা নর্মাল ট্র্যাডিশনাল ওয়েতে যদি পরিচালিত হয় সেটা কিন্তু ইফেক্টিভ হবে না। আমরা দেখতে পাচ্ছি যে লোক প্রশাসনের ছাত্র হিসেবে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল থিওরিতে আমরা দেখতে পাচ্ছি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, প্রশাসনিক নীতিমালা, আমলাতন্ত্র। এরপরে আমরা নতুনভাবে প্রশাসন ব্যবস্থাটা পরিচালিত হয় সিস্টেম এবং কন্টিজেন্সি মডেল দ্বারা। কন্টিজেন্সি এবং সিস্টেম মডেলে মূলত আপনি কোনো ধরনের নিয়ম নীতি দ্বারা পরিচালিত হবেন না, কিন্তু আপনার সিচুয়েশনে আপনাকে বলে দিবে যে আপনি কি করা উচিত। আমার মনে হয় একটা আদর্শ রাষ্ট্র নিয়ম নীতির আলোকে এবং সিচুয়েশনাল বিষয়ের আলোকে তাদের ডিসিশন নিবে যে তার এখন কি করা উচিত বা কি করা উচিত না। যেমন আমাদের যে এখন যে জ্বালানি সংকট, এটা কিন্তু হওয়ার কথা ছিল না, মূলত ইরান যুদ্ধের কারণে এটা নতুন করে আসছে। এখন সরকারকে অনেকদিন সাবসিডি দিয়ে তাদেরকে কিন্তু তেলের নর্মাল রেট রেখে কিন্তু জনগণকে সাবসিডি দিচ্ছে। এরপরে কিন্তু তারা ইন্টারন্যাশনাল কন্টেস্টের প্রেক্ষাপটে দেখলো যে এটার কারণে আমাদের দেশের তেল অন্যদিকে রপ্তানি হয়ে যাচ্ছে। সেই কারণে সরকার অনেকদিন ওয়েট করার পরে তারা কিন্তু তেলের দাম ইন্টারন্যাশনাল রেটের সাথে মিলিয়ে একটা ডিসিশন নিয়েছে। এটা কিন্তু আসলে সুশাসনেরই একটা উদাহরণ। আচ্ছা স্যার, আমাদের এশিয়া প্যাসিফিক যে অঞ্চল রয়েছে এখানে সুশাসনের মডেলগুলো কি? শুধু এশিয়া প্যাসিফিক না স্যার, আমরা যদি গ্লোবাল আপনার বেঞ্চমার্ক কিংবা গ্লোবাল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই অনুসারে যদি চিন্তা করে থাকি তাহলে সুশাসনের মডেল দেশগুলো কোনগুলো? সুশাসনের আমাদের এশিয়া প্যাসিফিকের মডেল দেশগুলোর মধ্যে আমরা ধরতে পারি যে জাপান, এটা 1 নম্বর মডেল হিসেবে। এখানে রাষ্ট্র জাপান সরকার ব্যবস্থাটা নিয়ম নীতি ধারা এবং দক্ষ আমলাতন্ত্র দ্বারা পরিচালিত হয়, তবে এখানে উন্নয়ন পরিকল্পনাকে জনসম্পৃক্ততা আছে। তাই এইটা জনগণের সম্পৃক্ততা থাকায় এই জাপানের রোল মডেলটা সুশাসনের ক্ষেত্রে অন্যতম মডেল হিসেবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিবেচিত হয়। এরপরে আমরা দেখতে পাই যে সুশাসনের আরেকটা মডেল সিঙ্গাপুর, এটা এমার্জিং টাইগার হিসেবে পরিচিত হয়ে বর্তমানে গ্লোবাল কন্টেস্টে এটা নিজের অবস্থানটা ক্রিয়েট করে নিয়েছে। এখানে মূলত আমলাতন্ত্র দক্ষ এবং যথার্থ নিয়ম নীতি দ্বারা পরিচালিত। এখানে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক সরকার অভিযান করে। এই কারণে যারা আমলা বা যারা চাকরিজীবী তাদেরকে ভালো প্যাকেজ দেওয়া হয় যাতে তারা কোনো ধরনের দুর্নীতিতে লিপ্ত না হয়। এরপরে এমার্জেন্ট
টাইগারের আরেকটা ক্ষেত্রে একটা মডেল হিসেবে আমরা দক্ষিণ কোরিয়াকে দেখতে পাই। এখানে তারা তাদের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের নিয়ম নীতির বাহিরেও তাদের সিচুয়েশনাল মডেলকে তারা গুরুত্ব দেয়। এই কারণে এটাকে হাইব্রিড মডেল বলা হয়। দক্ষিণ কোরিয়ার মতো আমরা দেখতে পাই যে এশিয়া প্যাসিফিকের এই অন্য আরেকটা এশিয়ান রাষ্ট্র মালয়েশিয়ার ক্ষেত্রেও কিন্তু এটাও হাইব্রিড মডেল অনুসরণ করে। এই হাইব্রিড মডেলের নিয়ম নীতির পাশাপাশি জনগণের চাহিদা, জনগণের দক্ষতা এবং পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে সরকার তার প্রশাসনিক নীতিমালা নির্ধারণ করে। আমার মনে হয় এই দেশগুলোই আমাদের এশিয়া প্যাসিফিকের সুশাসনের মডেল হিসেবে গণ্য হতে পারে। আচ্ছা স্যার, আমাদের এখন এশিয়া প্যাসিফিক থেকে সরে এসে আমরা স্পেসিফিকলি বাংলাদেশের দিকে একটু আমাদের ফোকাসটা আনতে চাচ্ছি। স্যার, বাংলাদেশে সুশাসনের বাস্তবতা ঠিক কেমন? আমরা কি সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছি? যদি প্রতিষ্ঠা করতে নাও পেরে থাকি, আমরা এখন ঠিক কোন ট্র্যাজেক্টরিতে আগাচ্ছি? বাংলাদেশের সুশাসন আসলে মানে আদর্শিক নীতিমালা দ্বারা পরিচালিত। আমাদের এখানে সুশাসনের মধ্যে আমরা দেখলাম যে রাজনৈতিক সংস্কৃতির ওখানে আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করে থাকি। আচ্ছা, বর্তমানে তারেক রহমান যে সিস্টেম ফলো করছে এটা ওয়েস্টমিনিস্টার স্টাইলের। এখানে সংসদীয় সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রী তার কাজের জন্য সংসদের কাছে দায়ী থাকবে এবং গণতান্ত্রিক রাজনীতিক ইলেকশনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন হয়। একইভাবে আমরা প্রশাসনিক ক্ষেত্রে আমরা ব্রিটিশ সিভিল সার্ভিস দ্বারা পরিচালিত। ব্রিটিশ সিভিল সার্ভিসে মূলত ব্রিটিশ আমলে লর্ড কার্জন এই সিভিল সার্ভিস ব্যবস্থাটা চালু করেন। পরবর্তীতে এটা পাকিস্তান আমলে এবং পরবর্তীতে বাংলাদেশ আমলে এটা ডেভেলপড হয়। কিন্তু মূলত এখানে ব্রিটিশ সিভিল সার্ভিসের বিভিন্ন নীতিমালায় এখানে আমরা এখনো ফলো করে থাকি। কিছু কিছু নীতিমালা ডিজিটালের কারণে বা গভর্নমেন্ট সিস্টেম চালু হওয়ার কারণে এটা আপডেট হয়েছে। এরপরে আমাদের এখানে আমরা গুড গভর্নেন্সের যে বিষয়গুলো আমাদের অন্যান্য নীতিমালার থেকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর গুড গভর্নেন্স নীতিমালাটাও ফলো করে থাকি, যাতে জনগণের যথার্থ কল্যাণ সাধন করা যায়, জনগণের যথার্থ অংশগ্রহণ নিশ্চিত করা যায়। এখানে আমরা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটা মূলত রাশিয়ান একটা মডেল, যেখানে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা মূলত রাশিয়া থেকে আসছে। বাংলাদেশ গভর্নমেন্ট এটা পরবর্তীতে এটা ফলো করছে, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া বা বিভিন্ন দেশে। এখানে উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক পঞ্চবার্ষিক পরিকল্পনা বা ইয়ারলি যে এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, এখানে আমরা রাশিয়ান এই মডেলটা কিন্তু ফলো করে থাকি। তাই সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশ আসলে উন্নয়ন এই ক্ষেত্রে কোনো মডেল এককভাবে ফলো করে না। বাংলাদেশ এখানে অনেকটা হাইব্রিড মডেল, যেটা যার দেশের জন্য, যার জনগণের জন্য যেটা প্রয়োজন ওইটা সে ফলো করে। আমার মনে হয় এইটা আসলে ঠিক বলে আমি মনে করি। কারণ একটা দেশ যদি আরেকটা দেশকে হুবহু ফলো করে, কারণ ওই দেশের আর্থসামাজিক অবস্থা, জনগণের চাহিদা, আর্থিক অবস্থা, রাজনৈতিক কালচার সব কিছু ভিন্ন থাকে। তাই একটা দেশের মডেল ফলো করলে ওইটা আসলে দেশের জন্য যথার্থ হয় না। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে আমরা একটা সালা মডেল ফলো করে থাকি। এই সালা মডেলটা কিন্তু এই জাস্ট আমাদের এই উন্নয়নশীল রাষ্ট্রের জন্য, ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে আমরা এটা দেখতে পাই, উন্নয়নশীল রাষ্ট্রের জন্য এটা কিন্তু ফলো করা হয়। কিন্তু উন্নত দেশে তারা ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে আমাদের উন্নয়নশীল দেশে আমাদের উন্নয়নশীল দেশে উন্নয়ন প্রশাসনের মাধ্যমে আমরা নীতিমালা পরিচালিত হয়। আচ্ছা, তাই আমার মনে হয় আমাদের উন্নয়নের যে মডেল, সেখানে আমরা আসলে হাইব্রিড মডেলে ফলো করি। আমাদের হাইব্রিড মডেলের দ্বারা যখন পরিবেশ পরিস্থিতি যেভাবে ওই আলোকে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার পরবর্তী প্রশ্ন আসলে মডেল নিয়েই ছিল। তো আপনি তো বাংলাদেশে হাইব্রিড মডেল ফলো করে এই কথাটাই বলছিলেন। তো আমি যদি আপনাকে স্যার জিজ্ঞেস করি যে আপনি জাপানের কথা বলেছেন, সিঙ্গাপুরের কথা বলেছেন এবং সাউথ কোরিয়ার কথা বলেছেন, আবার আমাদের সাউথ এশিয়ার মধ্যে ভুটান আছে, তারপর শ্রীলঙ্কার আপনার রিসার্জেন্সের মডেলটা আছে। তো বাংলাদেশ কি, আমি হাইপোথেটিক্যালি আপনাকে জিজ্ঞেস করছি যে বাংলাদেশ কি স্যার যদি চায় যে এই প্রত্যেকটি মডেল থেকে কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স সে আমার দেশের জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে বা আমার জন্য সহযোগী হতে পারে, তো এমন কি কিছু করতে পারে যে প্রত্যেকটা মডেল থেকে কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করলাম? এটা তো স্যার হাইব্রিড মডেলের মধ্যে। হাইব্রিড মডেল, হ্যাঁ, আমার মনে হয় এইভাবে নিতে পারে, যেটা মানে আমাদের জনগণের চাহিদার আলোকে যে অংশটুকু যার সাথে আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমরা যেমন শ্রীলঙ্কার একটা জিনিস নিতে পারি, অ্যাট দি সেম টাইম নেপালের অন্যটা নেওয়া যায়, দক্ষিণ কোরিয়ার আরেকটা নেওয়া যায়, মালয়েশিয়ার একটা নেওয়া যায়। এইভাবে হাইব্রিড মডেলের মাধ্যমেই তো আসলে দেশকে যথার্থভাবে
পরিচালনা করা আমার মনে হয় সম্ভব হবে। কারণ ট্রেডিশনালি একটা দেশের সিস্টেম ফলো করলে দেখা গেলো রাষ্ট্র তার যথার্থ উন্নয়ন করতে আসলে সম্ভব হবে না। কারণ লোক প্রশাসনের যেখানে মূল থিমই হইল লোকের কল্যাণের জন্য লোকের অংশগ্রহণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। এই পরিচালিত শাসন ব্যবস্থা যদি ট্রেডিশনালি বা কোনো দেশের ছাপিয়ে দেওয়া থাকে তাহলে আসলে জনগণের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আচ্ছা স্যার, স্যার আমি আপনাকে আমার এই এপিসোডের জন্য শেষ কোয়েশ্চেনটা করতে যাচ্ছি। এই যে আমাদের যে সুশাসনের মডেল আমাদের সরকার ফলো করছে, আপনি আপনার প্রফেশনাল জায়গা থেকে কি আমাদের সরকারকে এবং যারা সুশাসনের সাথে সম্পৃক্ত তাদেরকে কোনো রেকমেন্ডেশন আপনি দিতে চান, যেটা হচ্ছে গিয়ে আমাদের সুশাসনের প্রসেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। আমাদের যে নতুন সরকার গত 12ই ফেব্রুয়ারি ইলেকশনের মাধ্যমে 2/3 আসন পেয়ে বিএনপি সরকার গঠন করে তারেক জিয়ার নেতৃত্বে, এটা আসলে আমাদের গত 2 মাসের যে কর্মকাণ্ড আমরা দেখতে পাই যে আসলে এটা পুরোটাই কিন্তু উনি ওয়েস্টমিনিস্টার লেভেলটাই ফলো করছে। কোনো ধরনের নিয়ম নীতি, কোনো ধরনের ব্যত্যয় আমরা এখনো দেখতে পাচ্ছি না। অ্যাট দি সেম টাইম জন অংশগ্রহণ এখানে অনেক ক্ষেত্রে আমরা রিসেন্টলি আমরা এখনো কিন্তু আমাদের সংসদ চলছে, সেখানে প্রত্যেকটা আমাদের ওই যে ফরমার যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে গভর্নমেন্ট, ওই আমলে যে অধ্যাদেশগুলা প্রয়োজনের কারণে যেটা আমরা পাশ করতে হয়েছে, ওগুলো কিন্তু আইনগত দিক থেকে পার্লামেন্টের মাধ্যমে আইন আকারে পরিণত হচ্ছে। আমার মনে হয় সরকারের এই উদ্যোগ আসলে ভালো, কিন্তু তারপরও সরকার রিসেন্ট 2 মাসে যে কর্মকাণ্ডগুলা এগুলা আসলে প্রশংসার দাবিদার, কিন্তু আমরা আশা করব এর ধারাবাহিকতা রক্ষা করবে। এখন 2 মাস কাজ করলো, পরবর্তীতে যাতে কোনো ধরনের আমরা আমাদের লাইনচ্যুত না হই, তাই আমাদের সরকারকে মনে রাখতে হবে যে জন অংশগ্রহণ, রুলস অ্যান্ড রেগুলেশন, জনগণের চাহিদা এবং জনগণকে সর্বোপরি জনগণের কল্যাণ যেভাবে হয় সেভাবে করলে আমার মনে হয় বর্তমান সরকার তার সুদীর্ঘ দিনের যে ভিশন, তাদের নির্বাচনী যে ইস্তেহার, এগুলো যথার্থ বাস্তবায়নের মাধ্যমে জনগণের পাশে থাকতে পারবে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার সে আদর্শ থেকে আদর্শ যথার্থ বাস্তবায়ন হবে, যা খালেদা জিয়ার মাধ্যমেও আমরা দেখতে পাবি বেশ ভালোভাবে অগ্রগতি হয়েছিল দুর্নীতি এবং তার নিরপেক্ষ প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে। আমরা আশা করব বর্তমান সরকার তার বর্তমান যে গতিধারা এইটার বজায় রেখে তার সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে সমর্থ হবে। আমরা সেই সুদিনের প্রতীক্ষায় রইলাম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা এনলাইটনিং একটা কনভারসেশন দেওয়ার জন্য, এবং আশা করছি পরবর্তী এপিসোডে আমার সাথে থাকবেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যদি আমাদের এপিসোডগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করবেন রেসপেক্টিভলি, এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আপনারা কি দেখতে চান, পরবর্তী এপিসোডগুলো আপনারা কিভাবে দেখতে চান, এবং আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটা গেস্টের ক্ষেত্রে কিংবা টপিকের ক্ষেত্রে আমাদের অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।